রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে গত রাত থেকে ঢল নেমেছে জনতার। পিআর পদ্ধতিতে নির্বাচন সহ ৭ দফা দাবিতে জামাত ইসলামীর জাতীয় সমাবেশ শুরুর অনেক আগেই সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ স্থলে উপস্থিত হয়েছেন জামাত শিবিরের নেতাকর্মীরা। এরই মধ্যে সমাবেশের সব প্রস্তুতি সম্পন্ন করেছে জামাত ইসলামী। দলের শীর্ষ নেতাদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সমাবেশে উপস্থিত থাকবেন বলেও জানিয়েছে জামাত। সমাবেশ থেকে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, জুলাই গণহত্যা সহ সব গণহত্যার দৃশ্যমান বিচার, মৌলিক সংস্কার নিশ্চিত করা সহ ৭ দফা দাবি জানাবে জামাত ইসলামী। দর্শক, এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। নূর, সোহরাওয়ার্দী উদ্যানে জনসমাগম কেমন দেখছেন? জামায়াত ইসলামীর আহ্বানে ৭ দফা জাতীয় সমাবেশটির যে মূল আনুষ্ঠানিকতা সেটি ২টা থেকে শুরু হবে এবং তখনই জামায়াত ইসলামীর আমির সহ শীর্ষ নেতারা যেই মঞ্চটি আমার পেছনে রয়েছে সেই মঞ্চে উপস্থিত হবেন এবং তাদের যে আসন দর্শক, সোহরাওয়ার্দী উদ্যান থেকে জানছিলাম জামাতের সমাবেশের খবর। এদিকে সোহরাওয়ার্দী উদ্যানে জামাত ইসলামের জাতীয় সমাবেশ স্থলের বাইরে আছেন আমাদের সহকর্মী নাহিদ প্রিন্স। সরাসরি যাচ্ছি তার কাছে। নাহিদ, সমাবেশে নেতা কর্মীরা তো আসতে শুরু করেছেন, সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন আপনি? সেখানকার পরিস্থিতি যদি বলি যে এটি একটি নতুন মাইলফলক তৈরি করেছে, কারণ সকাল থেকে জোয়ারের মতো জামাত ইসলামের নেতাকর্মীরা কিন্তু ঢাকায় ঢুকেছে। তারা সেই মুখে হাসি এবং তাদের যে ব্যানার ফেস্টুন সব কিছু তারা মুক্তভাবে তারা উড়াচ্ছে এবং সেই হাতে নিয়ে তারা দলে দলে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে তারা যাচ্ছেন। কারণ দীর্ঘ ১৭ বছর ধরে কিন্তু এভাবে তারা কখনোই রাস্তায় তারা বের হতে পারেননি। সভা সমাবেশ তাদের পুরোপুরি নিষিদ্ধ ছিল, তাদের সে ব্যানার ফেস্টুন ভেঙে ফেলা হতো। তো আজকে যদি দেখায় যে সবার হাতেই কিন্তু ব্যানার ফেস্টুন রয়েছে, পেছনে যদি দেখায় তারা মুখে হাসি নিয়ে তারা ঢাকায় ছুটে এসেছেন, তারা স্লোগান দিচ্ছেন, তাদের রাজনৈতিক স্লোগান। কারণ এই স্লোগান তারা দীর্ঘ ১৭ বছর তারা দিতে পারেনি, কারণ তাদের রাজনৈতিক পুরোপুরি নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছিল। তারা পথে পথে তারা বাধা পেতেন, সেই বাধা উপেক্ষা করে আছে কিন্তু সারা দেশ থেকে সেই মানুষজন এসেছেন। আমরা এখন আছি বাংলা মোটরে। যদি বলি যে কারওয়ান বাজার থেকে যে সেই শাহবাগের সড়কটি রয়েছে, পুরো সড়ক জুড়ে মানুষ হেঁটে কিন্তু সমাবেশ স্থলে তারা যাচ্ছেন। তারা বলছেন যে গাড়ি নিয়ে সেই সমাবেশ স্থলে কিন্তু তারা যেতে পারছেন না, কারণ এত মানুষের ভিড় এবং চাপ, সেই চাপ উপেক্ষা করে কিন্তু মানুষজন ছুটে আসছেন। নেতাকর্মীরা তারা সবাই তাদের নিজ নিজ স্লোগান দিচ্ছেন, তাদের ব্যানারে তারা এসেছেন, দূর দূরান্ত থেকে মানুষজন এসেছেন। তারা বলছেন যে আজকে লাখো যে মানুষের যে তাদের ভিড়, সেই তাদের যে নেতাকর্মীদের ঢল, সেই ঢল নতুন রাজনৈতিক বন্দোবস্তকে একটি নতুন রূপে তারা ফিরে পেতে চান এবং তারা চাচ্ছেন যে সেই নিষ্ক্রিয়তা ভেঙে আজকে সক্রিয় রাজনৈতিক যে লেভেল তৈরি করা, সেই লেভেলে তারা ফিরে পেতে চান। তারা বলছিলেন যে ৭ দফা দাবি তাদের রয়েছে এই আজকে সমাবেশকে কেন্দ্র করে, সেই 7 দফা পুরোপুরি বাস্তবায়নের মাধ্যমে যেন আগামীর রাজনৈতিক একটি পরিপূর্ণ ভাবে গঠন করা হয় এবং দেশ যেন সুন্দর সুশৃঙ্খলভাবে চলতে পারে, সবকিছু তারা বলছিলেন। এছাড়া যদি দেখায় যে জোয়ার সৃষ্টি হয়েছে পুরো ঢাকা জুড়ে, মানুষের যে উল্লাস উদযাপন। কারণ প্রতিবার যদি দেখা যায় যে যখনই জামাত ইসলাম রাজপথে নামতো তখনই কিন্তু পুলিশের বাধা, তাদের ব্যানার ফেস্টুন এগুলো ভেঙে ফেলা হতো, কারণ তাদেরকে কখনোই ঠিকভাবে দাঁড়াতে দেওয়া হতো না। সেই উপেক্ষা করে আজকে যে মানুষের ঢল, তারা বলছেন যে এটি নতুন রাজনৈতিক বন্দোবস্তকে নতুন করে পুনরায় ফিরবে। এটি ছিল আমার কাছে রাজধানীর বাংলা মোটর থেকে সর্বশেষ। ইফতেখার। দর্শক, জানছিলাম জামাতের জাতীয় সমাবেশের খবর।
গোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে ঘিরে সংঘর্ষের পর জারি করা কারফিউ আজ সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত শিথিল করায় জীবনযাত্রা স্বাভাবিক হতে শুরু করেছে। 14 ঘন্টা কারফিউ শিথিল থাকায় সকালে খুলেছে অনেক ব্যবসা প্রতিষ্ঠান, বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে প্রাণ চাঞ্চল্য। এই ঘটনায় গোপালগঞ্জ, কোটালীপাড়া, কাশিয়ানী থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের 2600 জনকে আসামি করে পৃথক 3টি মামলা দায়ের করা হয়েছে। এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে 167 জনকে। জেলার সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে। ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের মিশন চালু করার লক্ষ্যে সংস্থাটির সাথে 3 বছর মেয়াদী একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বাংলাদেশ সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে একথা জানানো হয়। মানবাধিকার রক্ষা সহ এই সংক্রান্ত কার্যক্রম পরিচালনার জন্য এই মিশন চালু হচ্ছে বলেও জানানো হয় বিবৃতিতে। এই মিশন বাংলাদেশের বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানকে মানবাধিকার বিষয়ে প্রশিক্ষণ এবং কারিগরি সহায়তা দেবে। অনেকেই এই মিশন চালু করার সিদ্ধান্তের বিরোধিতা করছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, জাতিসংঘ প্রতিশ্রুতি দিয়েছে যে তারা বাংলাদেশের সংস্কৃতি এবং ধর্মীয় বিশ্বাসের বাস্তবতা বিবেচনায় নিয়েই তাদের কার্যক্রম পরিচালনা করবে। যে কোনো সময় এই সমঝোতা স্মারক থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসার অধিকার বাংলাদেশ সরকারের আছে বলেও জানানো হয়েছে এই বিবৃতিতে। দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে আজ কক্সবাজার যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা, যেখানে উপস্থিত থাকবেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব SM সুজাউদ্দিন জানান, বাস স্ট্যান্ড থেকে শুরু করে পদযাত্রা পাবলিক হল ময়দানে গিয়ে শেষ হবে। সেখানে পথসভা করবেন তারা। ইতোমধ্যে এনসিপির পদযাত্রা নিয়ে পুলিশ সুপার সহ আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত রয়েছে। জুলাই মাসের শেষ নাগাদ চলতি অর্থ বছরের প্রথম মুদ্রানীতি প্রকাশ করবে বাংলাদেশ ব্যাংক, যেখানে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধিকে সম্প্রসারিত করার দিকটি গুরুত্ব পাবে। নতুন মুদ্রানীতিতেও সংকোচনমূলক অবস্থান ধরে রাখার ইঙ্গিত দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। মূল্যস্ফীতি কমার ক্ষেত্রে বর্তমান মুদ্রানীতির সুফল মেলায় তা অব্যাহত রাখার পক্ষে অর্থনীতিবিদদের কেউ কেউ। অন্যদিকে সংকোচনমূলক মুদ্রানীতি থেকে বেরিয়ে নীতি সুধার কমানোর তাগিদ ব্যবসায়ীদের। রিপোর্ট করছেন আরাফাত ইসলাম। নতুন অর্থবছরের বাজেটে মূল্যস্ফীতির হার ধরা হয়েছে 6.5% এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি 5.5%। এ লক্ষ্য পূরণে আসছে প্রথমার্ধের মুদ্রানীতি। চলতি জুলাই মাসের শেষ সপ্তাহে নতুন মুদ্রানীতি প্রকাশ করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। এখনও সাধারণ মানুষের গলার কাটা উচ্চ মূল্যস্ফীতি। সবশেষ মুদ্রানীতিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংকোচনমূলক নীতি গ্রহণ করে কেন্দ্রীয় ব্যাংক। এতে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ সহ কমছে উচ্চ মূল্যস্ফীতির হার। তবে এ নীতি অব্যাহত থাকবে কিনা তা নির্ভর করছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসার উপর। খাদ্য সংস্থান কিংবা ব্যবসায়ীরা বলছেন, উচ্চ সুদহারের কারণে বেসরকারি খাতের ঋণ প্রবাহের পাশাপাশি কমেছে বিনিয়োগ। এজন্য নতুন মুদ্রানীতিতে পরিবর্তন চান তারা। এই মনিটারি পলিসি যদি খুব তাড়াতাড়ি রিভার্স না করি, তাহলে বেসরকারি খাতের বিনিয়োগ বাড়বে না। বিনিয়োগ না বাড়লে আমাদের অর্থনীতি আসলে ক্রমাগত ছোট হতে থাকবে। যে কারণে আমরা মনে করি যে এই মুহূর্তেই আসলে মুদ্রানীতির যে সংকোচনমূলক স্ট্র্যাটেজিটা আছে সেটা রিভার্স করা খুবই জরুরি প্রয়োজন। তবে যে দেখুন, আমরা যদি ইন্টারেস্ট রেট মেকানিজম নিয়ে যখন কাজ করছি, কিংবা সেন্ট্রাল ব্যাংক যখন আমাদেরকে কিছু একটা গাইডলাইন্স দিচ্ছেন কিংবা মার্কেট ইন্টারভেনশন করছেন, ওইখানে কিন্তু এই যে কর্পোরেট সাস্টেনেবিলিটি, এটা কিন্তু একটা বড় ফিগার হিসাবে, বড় ইস্যু হিসাবে দেখা উচিত। মানে আমাদের মনিটারি পলিসি স্টেটমেন্টে আসলে কিছুটা ইন্টারেস্ট রেট কমাতে হবে এবং লিকুইডিটি ফ্লো বাড়াতে হবে। অন্যদিকে মূল্যস্ফীতির লাগাম টেনে ধরাকে প্রাধান্য দিয়ে সংকোচনমূলক মুদ্রানীতি অব্যাহত রাখার কথা বলেন এই অর্থনীতিবিদ। সাম্প্রতিককালে মুদ্রানীতি কিছুটা হলেও সুফল দিচ্ছে। এই সুফলকে ধরে রাখার জন্য নীতিকে অব্যাহত রাখতে হবে, যে এই সংকোচনমূলক পদ্ধতি আছে। কারণ এই মুহূর্তে মূল্যস্ফীতি কমছে, কিন্তু বিনিয়োগকে বাড়ানোটা, তেজি করাটা, কর্মসংস্থানটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেহেতু মুদ্রানীতি এবং আর্থিক খাতের নীতির ভিতরে সমন্বয়টা গুরুত্বপূর্ণ, যাতে অর্থপ্রবাহ ব্যক্তি খাতে সংকুচিত না হয়ে যায়। একটি নির্দিষ্ট সময়ে অর্থনীতির গতি প্রকৃতি, প্রবৃদ্ধি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সহ বাজারে কী পরিমাণ অর্থের সরবরাহ থাকবে তা নির্ধারিত হয় মুদ্রানীতির মাধ্যমে। আরাফাত ইসলাম, NTV নিউজ, ঢাকা।
গোপালগঞ্জে 5 জনের মৃত্যু নিয়ে চলমান বিতর্কের বিষয়ে প্রয়োজনে লাশ উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 3য় টার্মিনাল পরিদর্শন শেষে একথা জানান তিনি। গোপালগঞ্জের ঘটনা সরকার গভীরভাবে পর্যবেক্ষণ করছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ ঘটনায় গুলিবিদ্ধ একজন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করার পর তার লাশের ময়নাতদন্ত করা হচ্ছে। এ ঘটনার কোনো তথ্যই উপেক্ষা করা হবে না বলেও জানান তিনি। বিমানবন্দরে 3য় টার্মিনালের কাজের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, টার্মিনালের 99.8% কাজ শেষ হয়েছে। বিদেশগামী ও আগত যাত্রীদের যেন কোনো ধরনের সমস্যা না হয় সেদিকে লক্ষ্য রেখেই আধুনিক সুযোগ সুবিধা সম্পূর্ণ 3য় টার্মিনালের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলে উল্লেখ করেন তিনি। এটা তো ময়নাতদন্ত হচ্ছে, আর কয়েকটা দেখছেন যে ডেড বডি তারা নিজেরই চলে গেছে, তো ময়নাতদন্ত কিভাবে হবে? ওইগুলির যদি দরকার হয় আবার ময়নাতদন্ত হবে। ডেড বডি তো ইচ্ছের থেকে যদি প্রয়োজন হলে উত্তোলন করে তো ময়নাতদন্ত করা যায়। এটা ব্যাপারে একটা কমিটি গ্রহণ করা হয়েছে, এই কমিটিতেই নির্ধারণ করবে এটা কার দায়। পার্বত্য শান্তি চুক্তির বাস্তবায়নে কিছু সমস্যা আছে, সেটি সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের এক সভায় একথা বলেন তিনি। সমস্যা সমাধানের প্রথম পদক্ষেপ হচ্ছে সমস্যা যা আছে সেটাকে স্বীকার করা। আমরা মনে করি যে আসলে চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে কিছু সমস্যা রয়ে গেছে, সেই সমস্যাগুলো আমরা সমাধানের চেষ্টা করছি। আমরা চেষ্টা করেছি যে ছোট বিষয়গুলি যেগুলি সহজে সমাধান করা যায় সেগুলিকে আমরা শেষ করে ফেলি, আর যেগুলি একটু কঠিন বিষয় আছে সেগুলিকে কিভাবে সমাধান করা যায় আমরা সেটার রাস্তা বরং খোঁজার চেষ্টা করি। বিএনপির স্থানীয় কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচনের মাধ্যমে দেশের মালিকানা মানুষের হাতে ফিরিয়ে দেয়া ছাড়া দ্বিতীয় কোনো পথ নেই, অন্যথায় বাংলাদেশের জন্য বিপদ হবে। দুপুরে চট্টগ্রামে বাংলাদেশ শিক্ষক সমিতির জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের মালিকানা আমরা ফিরিয়ে দিতে চাই, এর বাইরে তার কোনো রাজনীতি নেই। সুতরাং এখনো আমি মনে করি আমরা ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে সেই নির্বাচনকে সফল করার জন্য, একটি নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আমাদের সকলকে মিলে কাজ করতে হবে। নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে কুমিল্লা ময়নামতি অডিটোরিয়ামে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ইভেন্ট ল অনুষ্ঠান শেষে তিনি কথা বলেন। প্রেস সচিব শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টার দেয়া সময় অনুসারেই নির্বাচন হবে। পিআর পদ্ধতি প্রসঙ্গে প্রেস সচিব জানান, বিষয়টি নিয়ে সকল রাজনৈতিক দল ও কমিশন কথা বলছে, আন্তরিকতার সাথে বিষয়টি আলোচনা করা হচ্ছে। নির্বাচন নিয়ে কোনো ধরনের কোনো অনিশ্চয়তা নাই। নির্বাচন ভালো হবে, নির্বাচনের জন্য যে পরিবেশ সেটা ঠিক করা হবে এবং লেভেল প্লেইং ফিল্ড থাকবে। এটা ন্যাশনাল কনসেনসাস কমিশনের সাথে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে কথা হচ্ছে, যেই ধরনের সিনসিয়ারিটি শো করছেন, যার ফলে দেখেন খুব দ্রুত অনেক বিষয়ে ঐক্যমত্য পৌঁছানো। জনগণ সংস্কার চায়, তাই সংস্কার ছাড়া দেশের কোনো নির্বাচন অর্থবহ হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে কক্সবাজারে পাবলিক লাইব্রেরির ময়দানের পথসভায় তিনি এসব কথা বলেন। কে পিআর পদ্ধতি বুঝলো আর কে বুঝলো না তাই বলে সংস্কার থেমে থাকবে না বলেও মন্তব্য করেন নাহিদ। আর জুলাই মাসেই জুলাই সনদ বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে। ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে কক্সবাজারে গডফাদার তৈরি হয়েছিল, বাংলাদেশে নতুন করে আর কোনো গডফাদার তৈরি হতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন নাহিদ। এর আগে কক্সবাজার বাস টার্মিনাল থেকে জুলাই পদযাত্রা শুরু হয়। আমরা বলেছি জুলাই মাসের মধ্যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ হতে হবে। কে পিআর বুঝে না, এর জন্য সংস্কার আটকে থাকবে না। কারণ আমরা জানি জনগণ সংস্কার বুঝে, জনগণ সংস্কার চায়। ফলে অবশ্যই উচ্চকক্ষে পিআর হতে হবে। নির্বাচন কমিশন, দুদক সহ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে নিরপেক্ষভাবে নিয়োগের জন্য কমিটি, সাংবিধানিক কমিটি তৈরি করতে হবে।
এই মুহূর্তে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে জামায়াতে ইসলামের জাতীয় সমাবেশ। সেখানে বক্তব্য রাখছেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। আমার সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। বন্ধু সংগঠনের নেতৃবৃন্দ, শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ, 24 জুলাই যোদ্ধাবৃন্দ, আপামর দেশবাসী এবং আমার সাংবাদিক বন্ধুগণ, আমি সর্বপ্রথম মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি। ফ্যাসিবাদের পতনের পর অত্যন্ত অনুকূল পরিবেশে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই সমাবেশটি করার আমাদেরকে তৌফিক এনায়েত করেছেন, আলহামদুলিল্লাহ। 2 দিন আগে ঝড় দ্বারায় বৃষ্টি ঝরেছে। অনেকে আশঙ্কা করেছিলেন কি হবে, মানুষগুলা সেদিন কি শান্তিতে বসে 2টি কথা শোনার সুযোগ পাবে? আল্লাহ রাব্বুল আলামিন আজকের দিনটা অনেকটা এয়ার কন্ডিশন করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। বৃষ্টি নেই, তীব্র রোদও নেই। আল্লাহ তাআলার পক্ষ থেকে তার গোলামদের প্রতি এই যে মেহেরবানি, এর জন্য নত শিরে আরেকবার আমি শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, যাদের ত্যাগ এবং কুরবানির বিনিময়ে 15.5 বছরের কঠিন অন্ধকার যুগের যাতাতলে পিষ্ট হয়ে যারা তিলে তিলে দুনিয়া থেকে নির্যাতিত হয়ে বিদায় নিয়েছেন, অপশক্তির বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে বিদায় নিয়েছেন, যারা লড়াই করে আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, আমরা তাদের সকলের কাছে গভীরভাবে ঋণী। মহান আল্লাহর দরবারে তৌফিক চাই, বাংলাদেশ জামাতে ইসলামীর অস্তিত্ব যতদিন থাকবে আল্লাহ যেন তাদের ঋণ পরিশোধ করার শক্তিটাও ততদিন আমাদেরকে দান করেন। আমি গভীর পরিতাপের সাথে আপনাদেরকে জানাচ্ছি, আজকের এই বিশাল সমাবেশ আয়োজন করতে গিয়ে আমাদের 3 ভাই ইতিমধ্যেই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। খুলনার দাবকুপ উপজেলার আমির জনাব মৌলানা আবু সাইদ বিদায় নিয়েছেন। পাবনার বয়োজ্যেষ্ঠ একজন মুরব্বী জনাব মুস্তাফিজুর রহমান, তারা এই আয়োজনে আসতেই পারেননি। আসার পথেই আল্লাহ তাআলা তাদেরকে তার কাছে তুলে নিয়েছেন। আরেকজন ভাই এখানে অসুস্থ হয়ে তিনিও ইন্তেকাল করেছেন, শাহ আলম। মহান রবের দরবারে দোয়া করি, আল্লাহ তাআলা তাদের উপর রহম করুন, তাদেরকে ক্ষমা করুন, জান্নাতুল ফেরদাউসের নিয়ামত তাদেরকে দান করুন, তাদের আপনজনদেরকে আল্লাহ তাআলা সবরে জামিল আতা করুন। সম্মানিত ভাইয়েরা, আবু সাইদরা যদি বুক পেতে না দাঁড়াতো, এই জাতির মুক্তির জন্য যদি বুকে গুলি লুফে না নিত, হয়তোবা আজকের এই বাংলাদেশটা আমরা দেখতাম না। ইতিমধ্যে হয়তো আরো অনেক মানুষের জীবন ফ্যাসিবাদীদের হাতে চলে যেত। 24 জীবন বাজি রাখা এই যুদ্ধটা যদি না হতো, তাহলে আজকে যারা বিভিন্ন ধরনের কথা এবং দাবি দাওয়া পেশ করছেন, তারা তখন কোথায় থাকতেন? অতএব আসুন, যাদের ত্যাগের বিনিময়ে আল্লাহ তাআলার এই নিয়ামত পাওয়া, তাদেরকে যেন অবজ্ঞা এবং অবহেলা না করি। শিশু বলে তাদেরকে যেন তুচ্ছ তাচ্ছিল্য না করি। অহংকার বলে অন্য দলকে যেন তুচ্ছ তাচ্ছিল্য না করি। অরাজনৈতিক ভাষায় আমরা যেন কথা না। যদি এগুলো আমরা পরিহার করতে না পারি, তাহলে বুঝতে হবে যারা পারবেন না, ফ্যাসিবাদের রূপ তাদের মধ্যে নতুন করে বাসা বেঁধেছে। আমরা আশা করব আমরা এগুলা করব না, কেউ এগুলা করবে না, বরঞ্চ রাজনৈতিক শিষ্টাচার রক্ষা করে জাতীয়
জাতীয় ঐক্যের বীজতলাটা আমরা সবাই মিলে একসাথে তৈরি করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আসরের নামাজ আসন্ন, আরো অনেক বক্তা ছিলেন, তাদেরকে আমরা দিতে পারি নাই, আমরা দুঃখিত। এজন্য আমার লম্বা কথা বলার সুযোগ নেই। যারা এখানে কথা বলেছেন তারা আমার মনের কথাগুলোই তুলে ধরেছেন। আমি শুধু বলতে চাই, আগামীর বাংলাদেশটা কেমন হবে? আমি বলি আরেকটা লড়াই হবে ইনশাআল্লাহ। একটা লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে ইনশাআল্লাহ। এই দুর্নীতির মূল উৎপাটন করার জন্য যা দরকার, আমরা তারুণ্য এবং যৌবনের শক্তিকে একত্রিত করে সেই লড়াইয়েও ইনশাআল্লাহ আমি জয়লাভ করব। প্রিয় ভাইয়েরা, জামাতে ইসলামী যে দুর্নীতিমুক্ত সমাজ গড়বে তার প্রমাণ কি? তার প্রথম প্রমাণ হচ্ছে আপনারা অবস্থান করুন যার যার জায়গায়। আপনাদের সবকিছু দেখার জায়গা স্থান পরিবর্তন করবেন না, সবাই জায়গায় থাকেন, সবাই তার নিজ নিজ জায়গায় অবস্থান গ্রহণ করেন, সবাই তার নিজ নিজ জায়গায় অবস্থান গ্রহণ করেন। আরে আল্লাহ যত সময় হায়াত দিয়েছেন, আল্লাহ যত সময় হায়াত দিয়েছেন তত সময় মানুষের জন্য লড়াই করবো ইনশাআল্লাহ। এ লড়াই বন্ধ হবে না। বাংলার মানুষের মুক্তি অর্জন হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। বলছিলাম, জামাতে ইসলামী যদি আল্লাহর ইচ্ছা এবং জনগণের ভালোবাসায় বাংলাদেশের মানুষের সেবা করার সুযোগ পায়, তাহলে মালিক হবে না, সেবক হবে ইনশাআল্লাহ। আজ আমি ঘোষণা দিচ্ছি, লক্ষ জনতাকে সাথে নিয়ে বাংলাদেশ জামাতে ইসলামী থেকে যারা আগামীতে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হবেন, আরে আপনারা কথা বন্ধ করেন, আপনারা কথা বন্ধ করেন, সবাই বসে পড়েন, সবাই বসেন, বসেন, কেউ দাঁড়াবেন না, সবাই বসেন। যদি আল্লাহর ইচ্ছায় জনগণের ভালোবাসায় বাংলাদেশ জামাতে ইসলামী থেকে সংসদ সদস্যরা নির্বাচিত হয়ে সরকার গঠন করেন, তাহলে কোন এমপি, কোন মন্ত্রী আগামীতে সরকার কিন্তু প্লট গ্রহণ করবে না। কোন এমপি এবং কোন মন্ত্রী ট্যাক্সবিহীন কোন গাড়ি চড়বে না। কোন এমপি এবং কোন মন্ত্রী তার নিজের হাতে কোনো টাকা চালাচালি করবে না। কোন এমপি এবং কোন মন্ত্রী যদি তার নির্দিষ্ট কোনো কাজের জন্য বরাদ্দ পেয়ে থাকেন, কাজ শেষ হওয়ার সাথে সাথে বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে তারা তার প্রতিবেদন তুলে ধরতে বাধ্য হবেন। সম্মানিত বন্ধুগণ, চাঁদা আমরা নিব না, দুর্নীতি আমরা করব না, চাঁদা আমরা নিতে দেব না, দুর্নীতি আমরা সহ্য করব না। এই বাংলাদেশটাই আমরা দেখতে চাই। যুবকদেরকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, বন্ধুগণ, তোমাদের সাথে আমরা আছি। আমি আজকে জামাতের আমির হিসাবে এখানে কথা বলতে আসিনি। আমি এসেছি বাংলাদেশের 18 কোটি মানুষের একজন হয়ে কথা বলতে। আমি শিশুদের বন্ধু, আমি যুবকদের ভাই, আমি বয়স্কদের সহযোদ্ধা, আমার বোনদের আমি ভাই। সুতরাং তাদের মুক্তির জন্যই আমি দায়িত্ব নিয়ে আজকে এখানে দাঁড়িয়েছিলাম। আল্লাহর ইচ্ছা, শরীর আমাকে সাময়িকভাবে সহযোগিতা করে নাই, এটাও আল্লাহর ইচ্ছা যে এখন আল্লাহ আমাকে কথা বলার সুযোগ দিচ্ছেন। আমি বলতে চাই, বাংলাদেশের নির্দিষ্ট কোন শ্রেণীর মুক্তির জন্য আমাদের এই লড়াই নয়। রাস্তার একজন পরিচ্ছন্নতা কর্মী
চা বাগানের একজন শ্রমিক, রক্ত পানি করে ঘাম জড়ানো আমার একজন রিক্সা চালক ভাই মাঠে ময়দানে বাংলাদেশের মানুষের মুখে যারা এক মুঠো ভাত তুলে দিতে চায়, আমার সেই কৃষক বন্ধুটি, আমি তাদের হয়ে আজকে এখানে কথা বলতে এসেছি। আমি কোনো অভিজাত শ্রেণীর হয়ে এখানে কথা বলতে আসিনি। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, আজীবন আমার আফসোস 24 সালে জাতিকে মুক্তি দিতে গিয়ে যারা জীবন দিয়ে শহীদ হলো, আমি তাদের একজন হতে পারলাম না। আপনাদের কাছে দোয়া চাই, ইনসাফের ভিত্তিতে একটি দেশ গড়ে তোলার জন্য আগামীতে যে লড়াই হবে, আমার আল্লাহ যেন সেই লড়াইয়ে আমাকে একজন শহীদ হিসাবে কবুল করেন। সম্মানিত বন্ধুগণ, আমাদের প্রিয় শহীদ নেতৃবৃন্দ 2006 সালের 28 অক্টোবর থেকে শুরু করে পল্টন গণহত্যা, শাপলা গণহত্যা, সারা দেশের গণহত্যা, পিলখানার গণহত্যা, 24-এর গণহত্যা, এই গণহত্যা যারা করেছে তাদের সকলের বিচার বাংলাদেশের মাটিতে নিশ্চিত করতে হবে। এদের বিচারের দৃশ্যমান প্রক্রিয়া শুরু না করা পর্যন্ত পুরানা ব্যবস্থাপত্রে বাংলাদেশ আর চলবে না। এতগুলা মানুষ এমনি এমনি জীবন দেয় নাই, জীবন দিয়েছে জাতির মুক্তির জন্য। যদি বস্তাপোতা পুরানা সবকিছুই টিকে থাকবে, তাহলে কেন তারা জীবন দিয়েছিল? যারা ওই বস্তাপোতা ব্যবস্থাপনায় বাংলাদেশকে আবার করতে চান, তাদেরকে আমরা বলি, জুলাই যুদ্ধ করে যারা জীবন দিয়েছে, আগে তাদের জীবনটা ফেরত এনে দেন। যদি শক্তি থাকে ফেরত এনে দেন। আপনারা পারবেন না, যেহেতু পারবেন না, কাজেই নতুন ব্যবস্থায় নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। শিশু, কিশোর, যুবক, মা, বোন, শ্রমিক, ছাত্র, জনতা, ব্যবসায়ী, সবাইকে যেই দেশ, যেই সংবিধান, যেই রাষ্ট্র নিরাপত্তা দিতে পারবে, সেই নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। ভাইয়েরা, আমাকে সবাই চাপ দিচ্ছে, কেউ বলে ভাই শেষ করেন, কেউ বলে চাচা শেষ করেন। আমি তাদেরকে নিশ্চয়তা দিয়ে বলছি, আমার মওত আমার আল্লাহ নির্ধারিত সময় থেকে 1 সেকেন্ড আগে হবে না, এবং হায়াত যা দিয়েছেন তার 1 সেকেন্ড আগেও আমি যাব না। অতএব মহান আল্লাহর কাছে আবারও তৌফিক চাই। আপনাদের কাছে যে কষ্ট হয়েছে, আপনারা, আমি তো এখানে শান্তিতে বসাছিলাম আর চতুর্দিকে শুধু দৃষ্টি বুলাচ্ছিলাম, কি কষ্ট হচ্ছে আমার ভাইদের। প্রিয় ভাইরা, এই কষ্ট আল্লাহর জন্য। এই কষ্ট কার জন্য? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে তার উপযুক্ত যা দুনিয়ায় দিবেন, আখিরাতে দিবেন। আপনাদের এই ত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ আমরা পেয়ে যাব। আসুন সেই নতুন বাংলাদেশের জন্য একবার স্লোগান দিয়ে শেষ করি, নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জুলাই আন্দোলনে আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীদের গুলিতে শহীদ হন ময়মনসিংহের বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্বে থাকা রেদওয়ান আহমেদ সাগর। দিনটি উপলক্ষে সাগর সহ ময়মনসিংহ জেলার 42 শহীদদের স্মরণে দুপুরে টাউন হলে ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। এর আগে সকালে শহীদ সাগর চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। সিলেট জুলাই আন্দোলনে শহীদ সাংবাদিক আবু তুরার মৃত্যুবার্ষিক আজ হত্যাকারীর বিচার দাবি করেছেন সাংবাদিক, রাজনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা। দিবসটি উপলক্ষে নরসিংদীতে জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী।
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে এই কর্মসূচি পালন করেন তারা। এ সময় বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র ইউনিয়ন সহ বিভিন্ন ছাত্র সংগঠন সংহতি প্রকাশ করে অংশ নেয়। সমাবেশে নিহত সাজিদ আবদুল্লাহর মৃত্যুর কারণ অনুসন্ধান করে দ্রুত তদন্ত রিপোর্ট দিতে প্রশাসনকে হুঁশিয়ারি দেওয়া হয়। কোনো শ্রমিককে যেন কারখানার মালিক কালো তালিকাভুক্ত করতে না পারে সে ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাখাওয়াত হোসেন। বিকেলে সাভারের গেন্ডাবালু মাঠে শহীদের স্মরণে জুলাই পূর্ব জাগরণ 2025 পালন উপলক্ষে আয়োজিত শ্রমিক সমাবেশে এসব কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার, বিজিএমইএ সহ সভাপতি সহ কর্মকর্তারা। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের সম্ভাবনা ও চ্যালেঞ্জ, সচেতনতা ও সম্পৃক্ততা নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সিএইচটি রিসার্চ ফাউন্ডেশনের উদ্যোগে সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে সেমিনারটি অনুষ্ঠিত হয়, যেখানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ডক্টর সালেহ হাসান নকিব। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর তারেক ফজলের সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য দেন সিএইচটি রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান মেহেদী হাসান পলাশ। ঝালকাঠির সুগন্ধা নদীর ভাঙন থেকে তীর রক্ষায় মানববন্ধন করেছে স্থানীয়রা। দুপুরে জেলার নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের উত্তমাবাদ ও ঈশ্বরকাঠি গ্রামের বাসিন্দারা এই কর্মসূচি পালন করে। এ সময় নদী ভাঙনের শিকার বাসিন্দারা বলেন, প্রতি বছর নদী ভাঙনে ঘরবাড়ি, রাস্তাঘাট, দোকানপাট বিলীন হয়ে যাচ্ছে। তীর রক্ষায় ব্যবস্থা না নেওয়া হলে সর্বস্ব হারানোর শঙ্কা দেখা দিয়েছে। মানববন্ধন থেকে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। দলের জাতীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়া জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের অবস্থা আশঙ্কা মুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি পড়ে যান। বক্তব্য শেষে তাকে অ্যাম্বুলেন্সে করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা শেষে চিকিৎসকরা তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন। অতিরিক্ত গরমে ডাক্তার শফিকুর রহমান হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন বলে জানানো হয়েছে। আগামী 24 ঘন্টার জন্য তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের আমন্ত্রিত নেতারা অভিযোগ করেন, ফ্যাসিবাদের দোসররা মাথা উঁচু করে দাঁড়ানোর চেষ্টা করছে, যা এখনই প্রতিরোধ করতে হবে। বক্তারা বলেন, যেন তেন নির্বাচনের হাত ধরে এই জাতির মুক্তি আসবে না, প্রয়োজন জাতীয় ঐক্য। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। আইনের আওতায় নিয়ে আসতে হবে। দুপুর 2টার কিছু পরেই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশ শুরু হয়। সমাবেশে জামায়াত ইসলামের কেন্দ্রীয় নেতারা ছাড়াও আমন্ত্রিত ছিলেন দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আমন্ত্রিত বক্তারা শেখ হাসিনার বিচার দাবি করে বলেন, শেখ হাসিনার বিচার হতেই হবে। আমাদের বিচার লাগবে। এই বাংলাদেশে খুনি হাসিনার বিচার হতেই হবে। 17-18 বছর ধরে জামায়াত ইসলামী তথা ইসলামী শক্তির উপরে যে অত্যাচার, জুলুম, নিপীড়ন হয়েছে, তার বিরুদ্ধে এই জনসমুদ্র হচ্ছে গণবিস্ফোরণের সৃষ্টি করেছে। বেশিরভাগের দোসররা আজকে মাথা উঁচু করে দাঁড়াবার চেষ্টা করছে। আজকে তাদের মাথা ভেঙে দিতে হবে। এই জুলাই মাসের মধ্যে শহীদ গাজীদের স্বীকৃতি দিয়ে জুলাই প্রক্লেমেশন ঘোষণা করতে হবে। মৌলিক সংস্কার না করে নির্বাচনের দিকে না হাঁটার দাবিও জানান বিভিন্ন রাজনৈতিক নেতারা। পিআর পদ্ধতিতে কেন্দ্র দখল হবে না, তাহলে মতলব পূরণ হবে না। পিআর পদ্ধতিতে টাকা দিয়ে ভোট কেনার কোনো সুযোগ নাই, সেই জন্য মতলব পূরণ হবে না। যেটা স্বচ্ছ নির্বাচন, তার বিরোধিতা করা মানে হচ্ছে নতুন বাংলাদেশ গড়ার ব্যাপারে তারা সিনসিয়ার নয়। সরকারকে বলতে চাই, সেই শাসনতান্ত্রিক ব্যবস্থার মৌলিক পরিবর্তন না করে আপনারা নির্বাচনের দিকে হাঁটবেন না। জুলাই সনদ প্রণয়ন করে সেটাকে সুরক্ষা দিয়ে বাস্তবায়নের জন্য লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডারের মধ্য দিয়ে এলএফ করে সেটাকে বাস্তবায়ন করতে হবে। দেশপ্রেমিক জনতার ঐক্য, জাতীয় ঐক্য আজকে প্রয়োজন, ইসলামপন্থী জনতার ঐক্য। হিন্দুরা আওয়ামী লীগের কাছে দীর্ঘদিন যাবৎ বন্দী ছিলেন এমন অভিযোগ করেন
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব ডক্টর গোবিন্দ চন্দ্র প্রামাণিক। যদি আবারও এই দেশে পিআর সিস্টেম ছাড়া যদি নির্বাচন হয়, আবার ফ্যাসিবাদ আসবে, আবার আপনাদেরকে এই ফ্যাসিবাদ সরানোর জন্য আবার জীবন দিতে হবে, রক্ত দিতে হবে। দেশে মুসলিম, হিন্দু, খ্রিস্টান সহ সকল ধর্মের মানুষ শান্তিতে বসবাস করবে এমন আশাবাদ প্রকাশ করেন সমাবেশের বক্তারা। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে বর্ষপূর্তি উপলক্ষে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের অবদান এবং শহীদদের স্মরণে রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউটে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। সবাইকে, আমাদের সিনিয়র নেতৃবৃন্দ এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে প্রাণ ঢালা প্রাণের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। অত্যন্ত ধৈর্যের সাথে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে মূল্যায়ন করার জন্য, সময় দেওয়ার জন্য আমাদেরকে। আমরা আপনার সংগঠিত কিছু নৃশংস এবং অনাহত ঘটনা জনমনে অন্তর্বর্তীকালীন সরকারের সক্ষমতাকে ক্ষেত্র বিশেষে কিছু প্রশ্নবিদ্ধ করেছেন। তবে অন্তর্বর্তীকালীন সরকারের কোন একটি অংশের সহায়তায় কেউ কেউ কি দেশে উদ্দেশ্যমূলক পরিস্থিতি তৈরি করতে চাইছে কি না, সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় মানুষের কথা শুনলে বোঝা যায় এই বিষয়টিও জনমনে জিজ্ঞাসা রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে অবৈধ নির্বাচন অনুষ্ঠান সম্ভব কিনা কোন কোন মহল থেকে এমন ধরনের প্রশ্ন উপস্থাপন বিচ্ছিন্ন বক্তব্য হিসেবে বোধহয় দেখার আজ কোনো সুযোগ নেই। জুলাইয়ে পরাজিত ফ্যাসিস্ট শক্তি আবার সক্রিয় হচ্ছে জানিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, ক্ষমতা ফিরে পেতে নানান চক্রান্তে লিপ্ত রয়েছে আওয়ামী লীগ। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র মঞ্চ আয়োজিত গণঅভ্যুত্থানের প্রত্যাশা শীর্ষক আলোচনা সভায় তিনি বলেন, সরকার নির্বাচন দিতে যতই বিলম্ব করছে আওয়ামী অপশক্তি ততই সংগঠিত হচ্ছে। তাই দ্রুত নির্বাচন দিয়ে দেশকে গণতন্ত্রের সঠিক পথে পরিচালনার সুযোগ দেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। বলেন, দেশকে নতুন করে গড়ে তোলার সুযোগ এসেছে, একে কাজে লাগাতে না পারলে দেশ আবারও বহু বছর পিছিয়ে যাবে। তিনি বলেন, ফ্যাসিবাদের হাতে ক্ষমতা দেওয়া যাবে না। বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিক এবং কল্যাণের রাষ্ট্র গড়ে তুলতে চায়। যত দিন যাচ্ছে ততই যারা গণতন্ত্রে বিশ্বাস করে না তারা আবার জোট পাকাচ্ছে, তারা ভেতরে ভেতরে আবার সংগঠিত হচ্ছে এবং ক্ষমতা ফিরে পাওয়ার চক্রান্ত লিপ্ত হয়েছে। আমরা একটা নিরেট উদারপন্থী গণতান্ত্রিক রাজনৈতিক দল, আমরা কোনো বিপ্লবী দল নই। আমরা বিপ্লব করে ক্ষমতায় যাওয়ার মতো আমাদের কোনো সামর্থ্য নেই এবং সেই ইচ্ছাও নেই। গোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে ঘিরে সংঘর্ষের পর জারি করা কারফিউ পুনরায় আজ রাত ৮টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত বাড়ানো হয়েছে। পরে ভোর ৬টা থেকে কাল রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে। তবে শিক্ষা প্রতিষ্ঠান এবং এইচএসসি ও সমমান পরীক্ষা এর আওতামুক্ত থাকবে। বিকেলে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুজ্জামান। এর আগে আজ সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত জেলার কারফিউ শিথিল করা হয়। এদিকে সংঘর্ষের ঘটনায় গোপালগঞ্জ, কোটালীপাড়া, কাশিয়ানী থানায় আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের ২৬০০ জন আসামি করে পৃথক ৩টি মামলা দায়ের করা হয়েছে। গত ১২ ঘন্টায় ১১০ জনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ২৭৭ জন গ্রেফতার হলো। জেলার সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে। এমআইএসটি আয়োজিত যন্ত্রকৌশল এবং অ্যাপ্লাইড সায়েন্স বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এমআইএসটি ক্যাম্পাসে ৩ দিন ধরে এই সম্মেলন চলে, যেখানে বাংলাদেশ সহ ১৫টি দেশের খ্যাতনামা গবেষক এবং পেশাজীবীরা যোগ দেন। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সম্মেলনের সমাপনী দিনে যোগ দিয়ে সেরা প্রবন্ধ উপস্থাপনকারীদের হাতে পুরস্কার তুলে দেন। এই সম্মেলনে যন্ত্রকৌশল, উৎপাদন প্রকৌশল, অ্যারোনটিক্যাল ও নেভাল ইঞ্জিনিয়ারিং এবং অ্যাপ্লাইড সায়েন্সের বিভিন্ন শাখার সাম্প্রতিক গবেষণা, প্রবন্ধ উপস্থাপন এবং ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।